এখানে এক নাম্বার আসামি হলো সামিরা হক অর্থাৎ সালমান শাহর ওয়াইফ, যে মূল আসামি। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? আমার ছেলেকে আমি চাই কলঙ্ক মুক্ত হোক, আমার ছেলে সুন্দর শান্তিতে ঘুমাক, আমি যেন কিয়ামতে পেতে পারি, আল্লাহর কাছে প্রতিদিন মাফ চাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে বেরিয়ে এলো সালমান হত্যার আসল রহস্য। তবে কি সালমান শাহর স্ত্রী তাকে হত্যা করেছে? জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় কাপড় দেওয়া। দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিচ্ছেন দেন। আমার এই কথাগুলো আরে গুরুত্ব কেউ দেয় নাই, বিগত সরকার বা কেউই গুরুত্ব দেয় নাই। আমরা হঠাৎ করে কেন বলে, মামা আমি অনেক বড় ডিসিশন নিয়েছি, আমি ডিভোর্স পেপারে সাইন করে আমি প্লেনে উঠে আসবো, তোমার সাথে এক সপ্তাহ থাকবো, একটু রিল্যাক্স করবো। আমি আচ্ছা ঠিক আছে আয়। পরের দিন সকালবেলা আমি উঠে বলছি তারা এইটা রান্না বান্না করে মন আসতেছে। এখন 11টা, 11:30, 12টা, 12:30, পৌনে 1টা বাজে, তার খোঁজ নাই। আমি মসজিদে গেছি, বলে গেছি যে এই মনে আসলে মসজিদে পাঠাই দিও জুম্মার নামাজে। ওইখানেই আমি খবর পাইছি। পাওয়ার পরে আমি আসলাম বাসায়, অনেক বহু লোকজন আসলো, প্লেনের টিকিট কাটা হইলো, ঢাকায় গেলাম, হাজার হাজার মানুষ তার বাড়ির সামনে। যাই পাইলাম ভাই বোনের কারোর সাথে আমার কথা বলার সুযোগ নাই। গাড়ি রাখা, লাশবাহী গাড়ি রাখা ঘরের সামনে। হ্যাঁ, কিছু লোক দৌড়ে এসে বললো, আপনি আসছেন, আপনি মামা না? হ্যাঁ, লাশ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিচ্ছেন দেন। নিয়ে রওনা দিলাম। দেখেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওই দিন ওই মুহূর্তে লাশ রওনা দেওয়ার পরে আমি আল্লাহর কসম করে বলছি, আমি সামিরার খুঁজে গেছি এবং সামিরার সাক্ষাৎও পাইছি। আমি সামিরার বাপকে পাইছি, যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে গল্প করতেছেন। আমি বললাম যে আমি কুমকুম মামা। হ্যাঁ জি বলেন। আমি বললাম ইমনকে দাফন করবো সিলেটে, তার বউর যাওয়া উচিত শেষ বিদায় দেওয়ার জন্য। না, সে যাবে না। আর না, আমার কর্তব্য, আমার বলার, মামা হিসেবে বলার যেটা আমি বলবো। ও কই, ওরে আমি জিজ্ঞেস করি। পাশের রুমে গেলাম, অনেক মহিলার মাঝখানে সেও বসা। হ্যাঁ, পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় একটা কাপড় দেওয়া। হ্যাঁ মামা আসছেন? আমি বললাম হ্যাঁ আমি আসছি, তোমার স্বামীকে দাফন করবো, শেষ বিদায় দিতে তুমি যাবা, গেলে আমার সাথে চলো, কালকে আবার আমি নিয়ে এসে পৌঁছাই দেবো। ও সে কিছু বলার আগে পাশে যেসব মহিলা ছিল, না সে যাবে না, বাস আমি চলে আসলাম। আসে নাই। প্লাস ডন, আসলে ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার তার কেয়ারটেকার হিসাবে। হ্যাঁ, কাপড়টা আগায় দে, বোতামটা লাগাই দে, জুতার ফিতাটা পরাই দে। হ্যাঁ, এইটা আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আরে বেটা, তুই যদি বন্ধু হইলি, যে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? সে টিভিতে ইন্টারভিউ দিছে, সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই। আরে বেটা, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, শুক্রবারে দাফন করছি সালমান শাহকে। বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই। এরপরও আজকে 29 বছর, 29 বছরের মধ্যে একদিনও সেই ডন আসে নাই। এখন ইন্টারভিউ দে। হ্যাঁ, ইন্টারভিউ দে, সালমান শাহর মার বিরুদ্ধে ইন্টারভিউ দে, সালমান শাহর বিরুদ্ধে ইন্টারভিউ দে। সে নাকি জানে যে সালমান শাহ করছে, আর কেউ বলে না। এক সামিরা বলে, সামিরার পরিবার বলে, আর ডন বলে। তুই যদি বলো যে আত্মহত্যা করছে, প্রমাণ দে। আত্মহত্যার সময় তুইও তো সামনে ছিলি না? হ্যাঁ, তোর নামও তো আছে মামলা বেটা। দে আইসা, কিভাবে আত্মহত্যা করছে প্রমাণ দে আইসা। যেন সালমান ভাইকে মারা যায় সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। আসলে তাকে দেখার পর, অনুমতিটা দেখার পর, তার জন্য আমি কোর্টের ভিতরে দেখলাম, তার চেহারাতে ফার্স্টে একটু উগ্র দেখলাম। পরে সে যখন চেহারা মলিন হলো, তখন আমারও সালমান ভাই চেহারা চোখে বাসলো যে সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। যে আমরা মৃত্যু এক পর্যন্ত যেন এই নেবিচারটা দেখে যেতে চাই। 1996 সাল 6 সেপ্টেম্বর, সে কালো দিনের যে অবস্থাটা ছিল, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ওনাকে যে দুষ্কৃতীরা বলতে ওনার স্ত্রী, তারপর আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, ফারুক, যারাই ছিল সবাই মিলে যে তাকে হয়েছে সুপরিকল্পিতভাবে, রিজভি, তারা যখন এটারে মামলা হিসাবে বারবার চালাই গেছে 30 বছর, আমাদের এই বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই রক্তক্ষরণকে হাতের মুঠে মুঠ করে রেখে আমাদের ধৈর্যকে, সাহসকে, মনের সাহসকে আমরা সামনে এগিয়ে 30 বছর আন্দোলন করেছি। আজকে যে আসামি ডনকে আপনারা দেখছেন অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, সেটা হলো যে আল্লাহর উপর আল্লাহর রহমত, ওনার মার দোয়ার হলো ভক্তদের, 64 জেলার যে ভক্তবৃন্দরা আছি আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। আপনি বিভিন্ন সময় দেখেন আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি, রাস্তায় মিটিং মিছিল করি, যে ভক্তরা 64 জেলা থেকে আসে, ফেসবুকে, অনলাইনে সব জায়গায় আছে। তাদের একটা দোয়া আল্লাহ কবুল করেছে, তার একটা প্রতিফলন আজকে দেখলেন। আমরা চাই তার সুষ্ঠু তদন্ত হোক, এবং তদন্তের মাধ্যমে বাংলা জাতি যারা আছে এই নায়কের সঠিক তথ্যটা জানতে চায়, বিচারটা চায়, সবাই যেন সঠিক বিচারটা পায় এবং সঠিকটা যেন জানতে পারে। 30 বছর বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে এটা মামলা হয়, সে মামলাটা হয় তত্ত্বাবধায়ক সরকারে এসে। এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যে এই আসামি যেন আইনের কোনো ফাঁক ফকর দিয়ে যেন বের না হয়ে যায়। নিরপরাধ হলে আইনের প্রমাণ হবে যে সে নিরপরাধ। কিন্তু আমরা চাই, কোটি ভক্তদের একটাই চাওয়া এই সরকারের কাছে, এই বিচার মহোদয়দের কাছে এবং আইনজীবীদের কাছে, টাকার কাছে বিক্রি হবেন না।
টাকার কাছে বিক্রি না হয়ে সত্যটা প্রতিষ্ঠিত করেন। সত্য প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে অনেক মানুষ রক্ত দিয়েছে 24-এও। তাইলে অবশ্যই আমরা সেই সত্যটা জানতে চাই, সত্য রহস্যটা জানতে চাই এবং ন্যায় বিচার চাই। ওনার কী অপরাধ ছিল আমরা তাও জানতে চাই। বক্তারা আজকে আমাদের চোখ দিয়ে পানি আসছে না, আমরা মানে সুখে কাতর। যখন আসামিকে দেখলাম, যখন মামলা হওয়ার পরেও সিআইডি, পিবিআই এবং একের পর একজন আত্মহত্যা বলে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছিলেন, তখন কুড়ি বক্তদের আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমাদের অনেক বক্তরা বলেন যে আমরা ন্যায় বিচারটা চাই। আমরা যেন অনেকে বলেন যে আমরা মৃত্যু আগ পর্যন্ত যেন এই ন্যায় বিচারটা দেখে যেতে চাই। আমি অনেক বক্তদেরকে বলতাম যে অবশ্যই দেবেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা যে জায়গায় পৌঁছাইতেছি, আমাদের যে একটা একতাবদ্ধ আছে, আমরা যে একটা শক্ত কোনো সংগঠন না, টাকা পয়সা দিয়ে আমাদের কেউ রাজপথে আনে না। আমরা সবাই নিজ উদ্যোগে, নিজের ভালোবাসায়, নিজের পকেটে টাকা খরচ করে ন্যায় বিচার প্রতিষ্ঠিতের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা শরীরটা জানতে চাই, ওই ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ন্যায় বিচার অবশ্যই পাবেন। আসামি যেহেতু অ্যারেস্ট হয়েছে, অবশ্যই এই সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই, আসামিরা যেন বের না হয়ে যায়। আসলে তাকে দেখার পর, অনুমতিটা দেখার পর, তারা যেন আমি কোর্টের ভিতরে দেখলাম, তার চেহারাতে ফার্স্টে একটু উগ্র দেখলাম। পরে সে যখন চেহারা মলিন হলো, তখন আমারও সালমান ভাই চেহারা চোখে বাসলো যে সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে সবসময় বলতো যে সালমান আমার মাই হার্ট। সে হার্টের জন্য সে আজকে জেলখানা, কিন্তু সেও পারতো যদি সত্য হয়ে থাকে তার বন্ধুটাকে বাঁচানোর জন্য, সে বাঁচায় নাই। সেও অপরাধী। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফ হয় নাই। শুক্রবার কোনোদিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন, শুনবেন যে শুক্রবার দিন যে সালমান ভাইকে মারা যায়, সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। বা এটা হাস্যকর বিষয়। তার মানে এখানে যে অনেক মিথ্যা ছিল, ওই আসামিরা সবসময় মিথ্যা কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। এই যে আসামি রিজভি, তার ইদানিংকালে জবানবন্দিগুলো আপনারা দেখছেন, কি হাস্যকর। 17 বছর বয়সে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয়। বাংলাদেশে কি বিনা পাসপোর্টে একটা জেট বিমান ভাড়া করে আপনি লন্ডন চলে যাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে বুঝেন যে তারা কত পরিমাণ মিথ্যা কথা বলে। আর আমাদের যে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে, বোকা বানায় রাখে। তারা মিথ্যা কথা বলে, আর আমরা সেই মিথ্যাটাই প্রচার করি, শুনি, শুনতে অভ্যস্ত হই। সত্যটা সত্যি তুলে ধরেন। আপনাদের সাংবাদিকদেরকে বলবো যে আপনারা সত্যটা তুলে ধরেন এবং আপনারা ন্যায়ের পক্ষে আমাদের সাথে থাকুন। এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ ভক্তদের পক্ষ থেকে। আপনারা সময় দেখেছেন যে কোনো মুহূর্তে প্রয়োজন মনে হয়েছে আমরা রাজপথে 64 জেলার ভক্তদেরকে নিয়ে আন্দোলন করছি ন্যায় বিচারের জন্য। ফাঁক পকড় দিয়ে বের হওয়ার চেষ্টা তো ওরা করবে। ওরা তো অনেক টাকা পয়সা আছে, টাকা দিয়ে তো ওরা কিনে রাখছে, আইন প্রশাসনকে অন্ধ করে রাখছে। মনে হতে কাঠের চশমা, কাপড় দিয়ে বাঁধানো হলে আইন প্রশাসনটা মনে কিছু দেখতো, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারক মহোদয় হয়তো দেখতো যে একটা লোক মারা যাওয়ার পরে তার ওয়াইফ, আপনারা অনেক এখানে অনেকেই বিবাহিত আছেন, আপনি বলেন আপনি যদি এইভাবে সুইসাইড করেন, আপনার ওয়াইফ কেন হসপিটালে নেবে না? তার মা বাবা কেন ধানমন্ডি থেকে এসে তাকে হসপিটালে নিতে হবে? এই প্রশ্ন উত্তরটা যদি আপনারা মনে মনে ভাবেন তাহলে পাবেন। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল বা বিচারক মহোদয় যারা ছিল, হয়তো তারাও কীভাবে বিচারটা বিশ্লেষণ করছেন আমি জানি না। তারা বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। রাজপথে অবশ্যই কঠোর আন্দোলন করবো আমরা, আমাদের পক্ষে অনেক লোকজন থাকবে। 64 জেলা থেকে বক্তরা বলে যে ভাই রাজপথে আন্দোলন করেন, কারণ বর্তমান সরকার এমনি বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা একটু মানে বিভ্রান্তি অবস্থায় আছে। আমরাও গিয়ে যদি একটা রাজপথে নেমে আন্দোলন করি, একটা রাস্তা বন্ধ করি, এই ঢাকা শহরের মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। আমরা এই শহরে বসবাস করি, আমরা চাই সরকার সুষ্ঠু তদন্ত করুক। আর 30 বছর পর্যন্ত আসামি রিজভি আরে আবুল, মনোয়ারা, ডলি কাজের লোক ছিল। ওরা কিন্তু আপনারা জানতে পারছেন ওরা কোথায় ছিল? জানতে পারেন নাই। এটা হাইড করে রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। এটাও কিন্তু ভক্তদের কল্যাণে আপনারা জানতে পারেন। এখন যে আবুল যে সিআইডিতে যায়, সিআইডিতে সাক্ষ্য দিচ্ছে 2বার 3বার, এটা কিন্তু ভক্তদের কল্যাণে। ডলি কোথায় আছে? এটাও ভক্তদের কল্যাণে। এবং মনোহরা কোথায় আছে? এটাও ভক্তদের কল্যাণে। কে কোথায় আছে? তাহলে এই দেশের সাংবাদিক যারা আছেন, অনুসন্ধানিক সাংবাদিক যারা, তারা সঠিক কাজটা করেন নাই। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের বিদ্যা শিক্ষা যা আছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য কিছু একটা করে যান, যেন আমরা বলতে পারেন যে 30 বছর পরেও আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা এই কাজটা করে গেছি। ভক্তদের সাথে হাত মিলে আপনারা সঠিক ক্ষেত্রে জানতে চান। আমরা নিরপরাধী কোনো মানুষকে মামলায় ফাঁসাতে চাই না। যারা অপরাধী তারা শাস্তি পাক, এটা আমরা সবাই চাইতো। সবাই যদি চাই তাহলে আমাদেরকে সবাই সহযোগিতা করেন। আমরা সঠিকটা জানতে চাই, সঠিক ন্যায় বিচার চাই। আমরা তো প্রথম আসামিকে আমরা আগে অ্যারেস্ট করতে চাই। এখন উনি কিভাবে এত বড় একটা বাকি আসামি, যেহেতু এখানে 1 নম্বর আসামি হলো সামিরা হক, অর্থাৎ সালমান শাহর ওয়াইফ, যে মূল আসামি, আমরা জানতে পেরেছি যে সে এখনো দেশে আছে। তো আমার আহ্বান হলো, যেহেতু 1 নম্বর আসামি দেশে আছে, তাকে গ্রেপ্তার করা হোক। এবং সে যদি গ্রেপ্তার হয়, আমরা আশা করি যে এই মামলার সঠিক রহস্য উদ্ঘাটন হবেই হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।